স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শুরুতে এক নজরে জানিয়ে দেব কেমন গেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 53.63 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5112.90 পয়েন্ট। লেনদেন 368 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 1695 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন বেড়েছে 4238 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 396 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 98টির, কমেছে 272টির এবং অপরিবর্তিত রয়েছে 26টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের পর এবার চলে যাব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসসি সূচক CASPI 155 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,294 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 71 কোটি 92 লাখ টাকা। এছাড়া 304 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 99টির, কমেছে 186টির এবং অপরিবর্তিত রয়েছে 19টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর মার্কেট বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজ লিমিটেডের এক্সিকিউটিভ মোহাম্মদ ইয়াসিন। বিএসইএক্স মার্কেটে দেখতে পাই যে প্রায় 66,05,876 মিলিয়ন টাকার ট্রানজাকশন হয়েছিল, যা গত সপ্তাহে ছিল 66,48,250.94 মিলিয়ন, যা তার আগের সপ্তাহ থেকে 0.64% বেড়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স দেখে আমরা গত সপ্তাহে ছিল ক্লোজ হয়েছে 5,112.90 পয়েন্টে, যা তার আগের সপ্তাহে ছিল 5,166.53 পয়েন্টে, যা ওই আগের সপ্তাহ থেকে 1.04% কমেছে। আমরা যদি টপ টার্নওভারের দিকে যাই, সবচেয়ে বেশি টার্নওভার হয়েছিল টেক্সটাইল সেক্টরে, যে গত সপ্তাহে টোটাল টেক্সটাইল সেক্টরে টার্নওভার হয়েছে 2,655.63 মিলিয়ন টাকা। এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর, যা 2,464.85 মিলিয়ন টাকা টার্নওভার হয়েছে, যা তার আগের সপ্তাহে ছিল 3,489.76 মিলিয়ন টাকায়। গত সপ্তাহের টপ গেইনার লিস্টে ছিল সবার আগে ডেল্টা স্পিন, যা ক্লোজ হয়েছে 6.40 টাকায়, আর যার রিটার্ন হয়েছে প্রায় 39.13%, দর বৃদ্ধি পেয়েছে। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, যা শুরু হয়েছিল 21 টাকা থেকে এবং শেষ হয়েছে 26.40 টাকার, যা দর বৃদ্ধি পেয়েছে 25.71। আমরা দেখতে পাই যে এই সপ্তাহে হচ্ছে প্রায় 188টি কোম্পানির বোর্ড মিটিং ছিল এবং তারা আর্নিং ডিসক্লোজ করেছে। তো দেখা গেছে যে তাদের পুরো বিশ্বেরই হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশন মিলে অনেকগুলো সেক্টরই হচ্ছে আসলে মিশ্র একটা নিউজ দিয়েছে। এই কারণে দেখা যাচ্ছে সব ইনভেস্টর একটা নিজেরা কশাস একটা পজিশনে থেকে ইনভেস্ট করছেন বা ট্রেড করছেন। এই কারণে দেখা যাচ্ছে মার্কেট একটা ভলাটাইল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সরকার পতনের পর উঠতে থাকা শেয়ার বাজার নানা ইস্যুতে আজ তলানিতে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আরোপ করা করের বোঝায় একদিকে যেমন মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে, অন্যদিকে পুঁজিবাজারকেও নানা লতাপাতা দিয়ে পেঁচিয়ে রাখা হচ্ছে। শেয়ার বাজারের ট্যাক্স ইস্যুর কোন বিষয়টির সমাধান হলে মার্কেটে ফ্লো বৃদ্ধি পাবে সে বিষয়ে জানাবেন লঙ্কা বাংলা সিকিউরিটিজ হাউসের হেড অফ কর্পোরেট ইন্টারমিডিয়ারি জনাব আব্দুল কাদের নাবিল। ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স যেটা আরোপ করা হয়েছে, সেই ট্যাক্সটা আগে ব্যক্তি শ্রেণীর জন্য ছিল না। এবছরই গত জুন মাসে এই ট্যাক্সটা আরোপ করা হয়েছে। তো এর পাশাপাশি যে এই বছর থেকে কিন্তু আগামী যে অর্থ বছরে যে আমরা যখন ট্যাক্স রিটার্ন জমা দিব, সেক্ষেত্রেও কিন্তু ট্যাক্সের কিন্তু রেটটাও কিন্তু বেড়েছে, যেখানে 25 এর জায়গায় 30% ট্যাক্স দিতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিভিডেন্ডের উপর যে ট্যাক্সটা, সেক্ষেত্রে একটা বৈষম্য আমরা দেখতে পাই, যেখানে কোম্পানির ক্যাপিটাল গেইনের উপর আমরা 15% ট্যাক্স দিচ্ছি, কিন্তু ডিভিডেন্ডের উপর 30% প্লাস সারচার্জ এখানে ইনক্লুড হবে। এছাড়াও কোম্পানির ক্ষেত্রে যখন যেখানে ক্যাপিটাল গেইন ডিভিডেন্ডের উপর 20% ট্যাক্স, কিন্তু কোম্পানির ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 30% প্লাস সারচার্জ সহ এই বার্ডেনটা চলে আসতেছে। তো এক্ষেত্রে আমাদের ইনভেস্টরদের মধ্যে একটা ল্যাক অফ কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি। মানে অনেক ইনভেস্টর মানে জুলাইয়ের পর থেকে এখন অবধি পর্যন্ত আমরা ফ্রেশ কোনো অ্যাকাউন্ট কিন্তু আমরা পাচ্ছি না। যেহেতু আমাদের মানে ভালো কোম্পানির সংখ্যা নেহাতি কম, তো ভালো কোম্পানিকে খুব দ্রুত পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে হবে। দ্বিতীয়ত, এই ট্যাক্স রিলেটেড যে জটিলতা তৈরি করা হয়েছে, সেই ট্যাক্স গুলোর এখন যে সমস্যা যেটা চলছে বাজারে, এই মুহূর্তে আসলে ক্যাপিটাল গেইনের উপর ব্যক্তিদের উপর
ট্যাক্স আরোপ করা আসলে যৌক্তিক সময় না। দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায়িত্বে পর্যন্ত যারাই এসেছেন তাদের বেশিরভাগই শেয়ার বাজারের প্র্যাকটিক্যাল জ্ঞান নেই বলে নানা মহলে চলে নানা গুঞ্জন। এছাড়া বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ নীতি নির্ধারণী মহলের অনেক সিদ্ধান্তে শেয়ার বাজারে পড়ে বৈরী প্রভাব। বিএসইসির বর্তমান পর্ষদের সঙ্গে বাজারের সঙ্গে যারা কাজ করছেন তাদের সমন্বয়ে পুরো কমিশন গঠনের গুরুত্ব ও কিভাবে তা গঠন করা যায় সে বিষয়ে জানবো ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব কাউসার আল মামুনের কাছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হলো আমাদের নিয়ন্ত্রক সংস্থা। এখানে প্রতি 4 বছর অন্তর অন্তর 5 জন কমিশনার আমরা পাই, একজন চেয়ারম্যান এবং 4 জন কমিশনার। সুতরাং এই যে 4 জন সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত, ওনারা 4 জন বিভিন্ন জায়গা থেকে সরকার এখানে ওনাদেরকে পোস্টিং দেয় অথবা এখানে ওনারা আসেন। ওনারা কিন্তু কেউ ক্যাপিটাল মার্কেট বিশেষজ্ঞ না। ওনারা হয়তো কেউ সচিবালয় থেকে আসেন, কেউ ইউনিভার্সিটির টিচার, কেউ হচ্ছে আপনার হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তি, হ্যাঁ, অথবা সচিব পর্যায়ের ব্যক্তি। ওনারা যখন এখানে আসেন, ওনারা তো ক্যাপিটাল মার্কেটের সাথে প্রত্যক্ষভাবে জড়িত না। তো এই ক্যাপিটাল মার্কেটকে পরিচালনা করতে হলে, ক্যাপিটাল মার্কেটকে সঠিক ট্র্যাকে পরিচালনা করতে হলে অবশ্যই ক্যাপিটাল মার্কেটে যারা দীর্ঘদিন ধরে আছেন এবং অভিজ্ঞ তাদের অবশ্যই এখানে ইনক্লুড করা উচিত বলে আমি মনে করি। আমার একটা প্রস্তাব ছিল এরকম যে আমরা যে 5 জন আছেন ওনারা সেই 5 জন সেভাবেই আসুক, অসুবিধা নাই, কিন্তু এর বাইরে থেকে আরও 6 জনকে আমরা ওখানে ইনক্লুড করতে চাই। সেটা হচ্ছে 2 জন ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে, 2 জন চিটং স্টক এক্সচেঞ্জ থেকে, স্টক এক্সচেঞ্জ দ্যাট মিনস মেম্বারদের মধ্যে থেকে যারা সিনিয়র মেম্বার, যারা খুব অভিজ্ঞ এবং দক্ষ, এরকম 2 জন মেম্বার ঢাকা স্টক এক্সচেঞ্জ, 2 জন চিটং স্টক এক্সচেঞ্জ এবং একজন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, একজন এনবিআরের কর্মকর্তা। কারণ এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক আমাদের শেয়ার বাজারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এদের 2 জনকে আমাদের নিয়েই চলতে হবে। সুতরাং এই 6 জনকে আমরা পার্ট টাইম কমিশনার হিসাবে যদি আমরা ওখানে রাখতে পারি তাহলে কমিশন থেকে কোনো সিদ্ধান্ত শেয়ার বাজারের বিপক্ষে আসবে না বলে এটা আমার বিশ্বাস। আজকে আপনি এইরকম একটা রিফর্ম করেন, এটা আইনের মাধ্যমে করতে হবে অথবা সরকার প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে করতে হবে। যদি এরকম এটা আইনটা করা হয়, আজকে করেন, আপনি দেখবেন আগামীকাল থেকে শেয়ার বাজারের প্রতি মানুষের আস্থা কীভাবে ফিরে আসে। দর্শক, দিন যত যাচ্ছে ততই তারল্য সংকটে থুবড়ে পড়ছে শেয়ার বাজার। এমনিতেই ভালো নেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি, কিন্তু এর অর্থ এই নয় যে দেশে টাকা নেই। শুধু প্রয়োজন সে লুকিয়ে থাকা টাকাগুলো বের করে আনতে নানা প্রণোদনার ব্যবস্থা করা। ভয়ভীতি কিংবা আতঙ্ক নয়, দেশের ক্রান্তিকাল কাটাতে প্রয়োজন সকলের একযোগে কাজ করা। এই বিষয়ে বিস্তারিত জানবো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব শাকিল রিজভির কাছে। বাংলাদেশে যে টাকাগুলোর প্রবাহ বাড়াইতে হলে স্টক মার্কেটকেই গুরুত্বটা দিতে হবে এবং স্টক মার্কেটে বিনিয়োগ করলে ইনসেনটিভ থাকতে হবে, ডিভিডেন্ডের উপরে ট্যাক্স কমানো এবং যদি নতুন কারা বিনিয়োগ করে সেইখানে উৎসাহ দেওয়া এবং নতুন লিস্টেড কোম্পানি হইলে ট্যাক্সের বেনিফিট দেওয়া। মনে হবে যে আমি ট্যাক্সে অনেক ঠকে যাচ্ছি, আসলে টোটাল অর্থনীতি যখন গতিশীল হবে এইটা কিন্তু কোনো ব্যাপারই না। তখন ব্যবসা হইলে অনেক ট্যাক্স পাওয়া যাবে, কিন্তু ট্যাক্স পাওয়ার মানে ব্যবসাটাকে আগে সংগঠিত হইতে দিতে হবে, তারপরে ট্যাক্স তো পরের ব্যাপার। কিন্তু ব্যবসায়ী যদি না থাকে তাহলে ট্যাক্স পাবেন কোথা থেকে? আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাব, এই পদ্ধতিতে শেয়ার বাজারে যেমন নতুন কোম্পানি আসে তেমনি আসে নতুন বিনিয়োগকারী, কিন্তু আইনি জটিলতায় নতুন বিনিয়োগকারী আসার পথ বন্ধ করে রাখা হয়েছে, যে কারণে একসময় আইপিও নিয়ে জনমনে যে আনন্দ উৎসাহ বিরাজ করত সেটি নেই দীর্ঘদিন। ইনিশিয়াল পাবলিক অফার মানে পাবলিক এবং সাধারণ বিনিয়োগকারী সবাই করতে পারবে। সেখানে আগে থেকেই যদি বলা হয় যে তার ইনভেস্টার হইতে হবে তাহলে জিনিসটা ঠিক হইল না। তাতে করে হচ্ছে কি নতুন বিনিয়োগকারীর আসার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আগে যেরকম সবাই যার শেয়ার কিনে নাই সে বিও অ্যাকাউন্ট খুলে আইপিওতে অ্যাপ্লাই করতে পারতো, সেই সুযোগটা বন্ধ হয়ে গেছে। আমরা যখন ছোটোবেলায় আসছি আমরাও কিন্তু আগে শেয়ার কিনে আইপিওতে অ্যাপ্লাই করছি, সেই সুযোগটা দেওয়া উচিত। এবং মার্কেটে যারা অলরেডি আছেন তাদের আগে টাকা উঠানো যাইতো 5 লাখ টাকা 6 লাখ টাকা পর্যন্ত ক্যাশ, এখন সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। মানে সবগুলো কঠিন ব্যবস্থার ফলে এই মার্কেটটা টাইট হয়ে গেছে। টাইট হয়ে যাওয়াতে এখানে এমনি মানুষ লস করে, সেখানে এত রেগুলেশন দিয়ে এটা আষ্টে পিষ্টে বাধা হয়ে গেছে। দর্শক, বিনিয়োগ শিক্ষায় গেল 2 পর্বে আলোচনা করেছিলাম কিভাবে নির্বাচন করবেন ভালো শেয়ার। এই পর্বে ভালো শেয়ার নির্বাচনের
আরো কিছু পদ্ধতি জানাবো। প্রথমত অবশ্যই খেয়াল রাখতে হবে কারা কোম্পানির পরিচালনায় রয়েছেন। যোগ্য নেতৃত্বের উপর কোম্পানির সফলতা অনেকাংশে নির্ভরশীল। নেতৃত্বের সংকটে থাকা কোম্পানিগুলো কখনো ভালো ফলাফল দিতে পারে না। দ্বিতীয়ত বিনিয়োগের আগে জানতে হবে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে কোম্পানিটির প্রতিযোগী কারা কারা আছে। একই সেক্টরের একই পণ্য নিয়ে ব্যবসা করা কোম্পানিগুলোর বছরের টার্নওভার কত হয় সে তথ্য নিয়ে তুলনা করে বের করতে হবে কোন কোম্পানি আসলে বেশি ভালো করছে। এরপর দেখতে হবে পরিচালকদের মালিকানার অনুপাত। যদি কোম্পানির পরিচালকদের 45 থেকে 60% শেয়ার ধারণ করা হয় তাহলে কোম্পানির গ্রোথ ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্টর নির্বাচন বিনিয়োগকারীদের জন্য উত্তম পদ্ধতি। ভবিষ্যতে কোন খাতে ব্যবসা বাণিজ্য ভালো হতে পারে তার উপর ভিত্তি করে কোম্পানির শেয়ার নির্বাচন করতে হবে। নগদ প্রবাহ ও দায়, অবশ্যই কম দায় সম্পন্ন বা মুনাফার অর্ধেকের কম ঋণ গ্রহণকারী কোম্পানির শেয়ার নির্বাচন করতে হবে। যেসব কোম্পানির দায় বেশি তাদের লাভ থেকে ঋণের সুদ বেশি খরচ হয়ে যায়। এছাড়া যেসব কোম্পানির নগদ প্রবাহ বেশি তারা অন্যান্য কোম্পানি থেকে অনেক বেশি স্থিতিশীল হয়। দর্শক, দেশীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে চলুন দেখে আসি আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থা। ভালো অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 1.26% বেড়ে দাঁড়িয়েছে 44,713 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.77% কমে দাঁড়িয়েছে 6,039.31 পয়েন্ট। ইউরোপের শেয়ার বাজারের মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.45% বেড়ে দাঁড়িয়েছে 8,604 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.26% বেড়ে দাঁড়িয়েছে 21,680 পয়েন্ট। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পাশাপাশি ভালো অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ার বাজার। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 1.11% কমে দাঁড়িয়েছে 39,514 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 0.19% বেড়ে দাঁড়িয়েছে 3,251 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.31% বেড়ে দাঁড়িয়েছে 76,760 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 1,913 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,13,401 পয়েন্ট। দর্শক, নাগরিকের শেয়ার টক আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।